বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 25। শুরুতে প্রথমে দেখা যায় যে রাজা ঝ্যাং জানতে চাইছে তার অ্যাটেন্ডান্স ওয়ানের থেকে জোয়ানচেন হলে অর্থাৎ তার কক্ষে যে আগুন লেগেছিল তার উৎস কি জানতে পেরেছে সে। তোরে অ্যাটেন্ডান্স ওয়ান জানায় হ্যাঁ, জোয়ানচেন হলে তখন যে দাসীরা কাজের জন্য নিযুক্ত ছিল তাদের থেকে সে জেনেছে। রাজা ঝ্যাং সবার জন্য চলে যাওয়ার পর তারপর তারা তার ঘরের মোমবাতি পাল্টেছে কিন্তু সেগুলো জ্বালানো হয়নি। রাজা ঝ্যাং বলে তাহলে এটা নিশ্চিত রূপে কোনোভাবেই দুর্ঘটনা না। রাজা ঝ্যাং তারপর ঘর থেকে সমস্ত দাসদাসীদের চলে যেতে বলে এবং তার গুপ্ত কক্ষে দরজা খুলে তার ভেতরে চলে যায়। চিকিৎসক ইউ চ্যাং উড়ে এসে রাজার কক্ষের মাথার উপর বসে এই ছাতের একটা পাত সরিয়ে রাজা ঝ্যাংকে গুপ্ত কক্ষে যেতে দেখে নেয়। এদিকে দেখায় রাজ্যের এক জায়গায় একজন লোক গল্প বলছে এবং তাকে চারপাশে ঘিরে প্রচুর লোক গল্প শুনছে। পরিবার, রানী এবং তাদের শ্রুতা প্রেম ইত্যাদি নিয়ে গল্প হচ্ছে। মানে মেন প্রসঙ্গ হয়েছে রাজপরিবার, তুর্কীয় সম্রাট এবং প্রথম দুই রানী প্রেস ডাওগার এবং রাজা ঝ্যাংয়ের মৃত মা কনসার্ট লি। তাদের এখানে দেখা সাক্ষাৎ, প্রেম এবং শত্রুতা এইসব নিয়ে গল্প হচ্ছে। দেখায় রাজকীয় চিকিৎসক ইউ চ্যাংও সেখানে উপস্থিত আছে। একজন ওয়েটার এসে তাকে জিজ্ঞেস করে যে এই গল্পগুলো বললো সেগুলো কি তার সত্যি মনে হয়। পরে রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং বলে যে প্রথমে গল্পটা খারাপ ছিল, সত্যি হতে অত্যাধিক যাচ্ছে তাই বিষয় হয়ে গেছে। ওয়েটারটা রাজকীয় চিকিৎসক ইউ চ্যাংকে জানায় যে এখন আসলে সত্যটাকে গম্ভীরভাবে কেউ নেন, মিথ্যে বা বানানো গল্পটাকে গম্ভীরভাবে বললে সেটাকে তাড়াতাড়ি শুনে না। চিকিৎসক ইউ চ্যাং যেন ওয়েটারকে একদম ঠিক কথা বলেছে। সে চিকিৎসক ইউ চ্যাং সেই ওয়েটারকে কিছু টাকা দেয়। এই ওয়েটার এখানে ইউ চ্যাংকে বলে যে তার আদেশ অনুসারে এই লোকটা এই মিথ্যে গল্পগুলো সবাইকে শুনিয়ে যাচ্ছে। ইউ চ্যাং বলে তাকে যে টাকাটা দেওয়া হলো এটা তাকে দিয়ে দিতে, অর্থাৎ যে গল্প শোনাচ্ছে তাকে বলতে এতবার এই গল্পগুলো শোনাতে যতক্ষণ না মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে এই গল্পগুলো থেকে। এটার বলে দীর্ঘদিন ধরে তার আদেশ অনুসারে সেই ব্যক্তিটি সবাইকে এই গল্প শোনাচ্ছে। তোরে ইউ চ্যাং বলে গল্পগুলো অর্থাৎ মিথ্যেগুলো সত্যি হওয়ার চান্সেস তখন থাকে যখন মিথ্যেগুলোকে দীর্ঘদিন ধরে সবার কাছে শোনানো হয় এবং সবার কাছে প্রেরণ করা হয়। তার বলে রাজকীয় চিকিৎসককে যে এই গল্পগুলো তো পুরনো হয়ে গেছে আর কনসার্ট লিও বহুদিন আগে মারা গেছে। তোরে চিকিৎসক ইউ চ্যাং জানায় যে এই গল্পটা পুরনো হয়ে গেছে, সে মারা গেছে সবই ঠিক, কিন্তু এখন তাকে নতুন করে সকল মানুষকে এই জিনিসগুলো মনে করাতে হবে, তাহলে এই চিকিৎসক যে জিনিসটা খুঁজছে বা পেতে চাইছে সেই জিনিসটা পেতে সফল হবে। এদিকে দেখায় রাজা তিন সহযোগীদের নিয়ে কথাবার্তা বলছে। সু বলে রাজা ঝ্যাংকে যে সে লিংশু একাডেমির অর্থাৎ রাজকীয় চিকিৎসালয় ভালো করে গম্ভীরভাবে যাঁচ করেছে, সন্দিহান কিছুই পাওয়া যায়নি। আবার বলে শেফ চাই ও রাজকীয় মহলের হেরেমের সমস্ত দাসদাসীদের জিজ্ঞেস করেছে এদিন আগুন লেগেছিল সেটা মাসের প্রথম দিন ছিল। মাসের প্রথম দিন রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং সমস্ত দাসদাসীদের নিয়ে চর্চার জিনিসপত্র বিষয়ে কথাবার্তা বলে আর তার তৈরি প্রোডাক্টগুলো তাদের বিক্রি করতে চায়। কুমার চং রাজা ঝ্যাংয়ের থেকে জানতে চায় যে রাজা ঝ্যাংয়ের ইউ চ্যাংয়ের উপর কেন সন্দেহ হয়েছে। রাজা ঝ্যাং বলে যে ইউ চ্যাংকে নিয়ে সে হয়তো একটু বেশি সন্দেহ করছে, বেশি ভাবছে, তো তার কক্ষে আগুন লাগার পেছনে এখানে রাজকীয় চিকিৎসকের কোনো হাত নেই। চাই বলে রাজার কক্ষে থাকা রাতের দাসীরা হতে পারে হয়তো যে মোমবাতি পাল্টাতে ভুলে গেছে এবং সেইভাবে ভুল করে আগুন লেগে গেছে। দেখা একজন অ্যাটেন্ডার এসে রাজা ঝ্যাংকে জানায় যে জোয়ানচেন হলে শিল্পী এবং রানী দুজনেই চলে গেছে। রাজা ঝ্যাং এখানে আসলে রাজা রানীর পেন্টিং তৈরি করার কথা ভেবে। দিকে দেখায় রাজার কক্ষে সকলে উপস্থিত আছে এবং রাজা রানীর পেন্টিং তৈরি করছে চিত্রশিল্পী। কুমার চং তার বাকি দুজনকে পাশে দাঁড় করি অর্থাৎ কমান্ডার সুয়া শেফ চায়ের থেকে জানতে চাইছে এই ছবিটা কেমন লাগছে দেখতে। তোরে শেফ চাই জানায় ভীষণ সুন্দর। সে আগে ভাবতো যে ডিম আর টমেটোর থেকে ভালো কম্বিনেশন কিছু হয় না, এখন দেখলে বুঝতে পারছে যে রাজা রানী উপযুক্ত জুটি। কমান্ডার সু বলে যে রাজা রানী এত ভালো জুটি, এখন যদি কেউ বলে যে এটা খারাপ জুটি সে সবার আগে অবজেকশন জানাবে। রাজকুমার চং হেসে হেসে দুজনকে বলে যে সত্যি যদি তার রানী যেরকম চিত্রশিল্পী ছবিতে আঁকছে সেরকম দেখতে হতো খুবই ভালো। মানে আসলে কিছুই না, তার রাজার তিনজন সহযোগী মিলে রাজা রানীর উপর টিস করছে। তারপর পেন্টিং শেষ হলে রানী জিনফিং উঠে এসে পেন্টিং দেখে চিনতে পারে না যে মহিলাটা কে। জিনফিংকে এখানে চিত্রশিল্পী গতানুগতিক ইমেজে যেরকম মহিলাদের বলা হয় সমস্ত জিনিসগুলো সৌন্দর্যের মাপকাঠি সেভাবেই তৈরি করা হয়েছে। এই কথাটা রাজা ঝ্যাংকে ডেকে দেখতে বলতে ঝ্যাং রেগে বলতে থাকে সেই চিত্রশিল্পীকে যে তার বয়স হয়ে গেছে এতদিন ছবি বানাতে বানাতে, আর রাজা ঝ্যাংকে এখন সে মিথ্যে কথা বলবে। মহিলাকে তো কোনোভাবেই রানী জিনফিং এর মতো দেখতে লাগছে না। চিত্রশিল্পী ভয় পেয়ে বলে যে সে মিথ্যে কথা বলার কখনোই সাহস দেখাবে না। আসলে রানীকে এখানে আরো সে সুন্দর তৈরি করে তুলতে চেয়েছে, তার এখানে মুখের এবং দেহের বৈশিষ্ট্যগুলোকে সামান্য পরিবর্তন করে দিয়েছে গতানুগতিক সৌন্দর্যের মাপকাঠির সাথে। কুমার চং বলে যে এই ছবিতে কিছুই খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। আসলে হেসে হেসে এখানে টিস করে। চাই এখানে টিস করে বলে এবার সে বুঝেছে যে করলার সাথে চিনি মিশিয়ে দিলে সেটা মিষ্টি ফুটির মতো হয়ে যাবে। এখানে রেগে কলা প্রশংসক অর্থাৎ চিত্রশিল্পীকে বলতে থাকে তার কি মনে হয় যে রানী জিনফিং এখানে প্লাস্টিক সার্জারির প্রয়োজন আছে। জিনফিং যদি এই কাজটা তার নিজের সাথে করে তাহলে তার সুন্দর মুখটা নষ্ট হয়ে যাবে। ঝ্যাং রানীর কথা সায় দিয়ে বলে একদমই সে ঠিক বলেছে। ঝ্যাং চিত্রশিল্পীকে ভয় দেখিয়ে বলে যে আবার ছবি ভালো করে তৈরি করতে, আর এবারে যেন রানীর মুখ সে ঠিকভাবে তৈরি করে যথাযথভাবে। যদি সে তার কথার অন্যতা করে তাহলে তার মুখ রাজকীয় চিকিৎসককে বলে জিনফিং এর মুখের মতো
সার্জারি করিয়ে দেবে চিত্রশিল্পীর মুখে। জিনফেং বলে যে এটা তো তার সাথে ভালো ব্যবহার হচ্ছে। উত্তরে রাজা ঝ্যাং বলে ঠিক আছে, তাহলে সে তার ছোট ভাই রাজকুমার চোং এর মুখ বসিয়ে দেবে চিত্রশিল্পীর মুখে। আবার তারা 6 ঘন্টা ধরে বসে কষ্ট সহ্য করে পেন্টিং তৈরি করে। এদিকে দেখায় রাজার 3 সহযোগী রাস্তা দিয়ে যেতে যেতে কথা বলছে। কমান্ডার সু বলছে যে রাজার কিছু একটা হয়েছে, সে পাল্টে গেছে কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে। চাইও একই কথা বলে যে পরিবর্তন হয়েছে, অথচ পরিবর্তনের কারণটা কিভাবে পরিবর্তন হয়েছে সেটাই তারা বুঝতে পারছে না। তারা গেস করতে থাকে যে রাজাকে আরো বেশি সুন্দর দেখতে হয়ে গেছে বা তার ওজন কমে গেছে। কুমার চুং বিরক্ত হয়ে বলতে থাকে যে তার দাদা মহারাজা ঝ্যাং মূর্খ হয়ে গেছে। সে চিত্রশিল্পীকে এই কথাটা জানিয়েছে যে তার মুখটা সে পাল্টে দেবে তার ভাইয়ের মুখের সাথে প্লাস্টিক সার্জারি করে। কুমার চুং তাদের দুজনকে জিজ্ঞেস করে এটা কি কোনোভাবে সম্ভব, কারণ তো সে জন্ম থেকে খুব সুন্দর দেখতে। এখনই পথ দিয়ে যেতে রাজকুমার চুং লিউ বাউকে দেখে নেয়। পরই চুং তার বাকি 2 সহযোগী যে জানায় যে তার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, পরে তারা দেখা করবে বলে তাদের ছেড়ে সে চলে যায়। চলে গেলে তারা দুজন কথা বলতে থাকে যে চোং এখন নিজেকে কি মনে করছে, সে বেকার সবাই খুব ভালো মতো জানে। সে বলে গেল তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেও এখানে মূর্খ হয়ে গেছে, এটা খুবই সহজ। দিকে দেখায় রাজকুমার চোং এসে লিউবাইয়ের ওপর একটা খেলনা বন্ধু তাকিয়েছে। লিউবাই দেখে চোংকে বলতে থাকে যে সে তার সাথে এখন কোনোভাবেই খেলার মুডে নেই। উত্তরে চোং জানায় যে সে তার সাথে খেলতে আসে, বরং এই বন্দুকটা তাকে উপহার দিতে এসেছে। লিউবাই জানতে চায় যে এমনি তাকে বন্দুক উপহার দেবে। উত্তরে চোং জানায় কোনোভাবেই না, তার আগে তাকে একটা প্রশ্ন আছে তার কাছে। এখানে জিজ্ঞেস করতে থাকে লিউবাই রানী হতে চায় কারণ সে রাজা ঝ্যাংকে পছন্দ করে নাকি তার নিজের গর্বের জন্য। লিউবাই বলে তার ম্যাটারগুলো তার সাথে কোনোভাবেই জড়িত নয়। উত্তরে রাজকুমার চোং জানায় একদমই জড়িত, কারণ এখন তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর চোং তো তাকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে। বলে তার হাতের বন্দুকটা রাজকুমার চোং লিউবাইকে দিতে থাকে আর লিউবাই বারবার নেওয়ার জন্য ডিনাই করতে থাকে। এইভাবে টানা পড়ে নিয়ে বন্দুকের গুলির আওয়াজ হয়। রাজকুমার চোং বলে লিউবাইকে যে তার গুলি লেগে গেছে, এই বলে সে মাটিতে পড়ে যায়। এর গুলি লেগেছে এই ভেবে লিউবাই আর তার অ্যাটেন্ডার ফেংইউ দুজনেই ভয় পেয়ে যায়। জিজ্ঞেস করতে থাকে বায়ুকে যে এরপর তারা কি করবে। উত্তরে লিউবাইও যা বলে যে কিছুই জানে না। সে বারবার এখানে চোংকে ঝাঁকিয়ে বলতে থাকে যে সে যেন না মারা যায়, সে ইচ্ছা করে করেনি কাজটা। পরে রাজকুমার চোং হা হা করে হেসে লিউবাইকে বলতে থাকে যে সে তার মনটা কত নরম আর সে কত কেয়ার করে চোংকে, সে খুব ভালো মতো বুঝে গেছে। রাজকুমার চোং নিজের বন্দুকটা বায়ুকে দিয়ে বলে তার কাছেও একটা বন্দুক আছে এবং দুজনে বন্দুক দেখিয়ে বলে এখন তার ইউনিক গান কাপলের মতো লাগছে দেখতে। রাজকুমার চোংকে চাইল্ডিশ বলে সেখান থেকে চলে যায়। যেতে বায়ু বলতে থাকে তারা কোনোভাবেই কাপল নয়। রাজকুমার চোং বলে বায়ুকে যে কেন না তারা। পরে চোং শান্ত হয়ে ভেবে বলে যে একটা বাক্যতেই বায়ু কাত হয়ে গেছে। এদিকে দেখা এমপ্রেস ডগারের কাছে প্রিন্স লংগিউ অর্থাৎ জ্যোতির্বিদ বৈদ্যশালার মুখ্য আধিকারিক এসেছে। এখানে এমপ্রেস ডগারের দেওরও বটে। এমপ্রেস ডগার এখানে প্রিন্স লংগিউ থেকে জানতে থাকে যে সে জ্যোতির্বিদ বৈদ্যশালার রাতে যে রোম্যান্সের প্রসারণ করতো সেগুলো কেন বন্ধ করে দিয়েছে। তাদের ডঙ্গাও রাজ্যের রাজধানী খুবই শান্ত আর এগুলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়া তার ভালো লাগছে না। প্রিন্স লংগিউ কিছু চিঠি দেখিয়ে এমপ্রেস ডগারকে বলতে থাকে যে এগুলো শ্রোতারা পাঠিয়েছে এবং প্রশ্ন করেছে প্রিন্স লংগিউকে রাজা ঝ্যাংয়ের মা কনসার্ট লিয়ের বিষয়। আর এদিকে আসলে রাজমহলের ভেতরে এবং রাজ্যের রাজধানীর মধ্যে অনেক গল্প ঘুরছে কনসার্ট লিয়ের বিষয়। এগুলো যদিও বেশিরভাগ মিথ্যে কথা। অনেকে বলছে সে নাকি দরজাল মহিলা ছিল, খুব রাগী, আবার কেউ বলছে সে নাকি ডাইনি ছিল। গুজব চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। প্রিন্স ডগার সেই চিঠিগুলো দেখে নিয়ে জিজ্ঞেস করে প্রিন্স লংগিউকে যে এই বিষয়ে কি রাজা ঝ্যাংও জানে। উত্তরে লংগিউ জানায় হ্যাঁ, সেও ওই বিষয়ে অবগত। প্রিন্স ডগার প্রিন্স লংগিউকে বলে এই সমস্যা নিবারণের জন্য তার সাহায্যের প্রয়োজন, তার মাথায় একটা বুদ্ধি এসেছে। এদিকে দেখায় রাজা ঝ্যাং নিজের কক্ষের বাইরে মন মরা হয়ে বসে আছে, তার মায়ের কথা ভেবে যাচ্ছে। তখনই সেখানে রানী জিনফিং এসে তার সাথে কথা বলতে শুরু করে। রাজা ঝ্যাং এখানে কথায় কথায় জিনফিং এর থেকে জানতে চায় যে জিনফিং এর মা ইউমফু কেমন মহিলা ছিল। তোরে জিনফিং বলতে থাকে তার মা ইউমফু দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ওপিনিয়ন সে রাখতো সবকিছুর মধ্যে। এদিকে ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখাতে থাকে যে ইউমফু জিনফিং এর জন্য একটা কটনের প্যান্ট বানিয়েছে খুব মোটা করে, যাতে তার ঠান্ডা না লাগে এবং সেটা তাকে বারবার পরতে বলছে। জিনফিং এদিকে কাজ করতে করতে বলছে তার ঠান্ডা লাগছে না, সে কোনোভাবেই পরবে না। তারপর তার মেয়েকে জোরাজোরি করতে থাকলে জিনফিং সেখান থেকে উঠে পালাতে থাকে আর তার পেছনে তার মা ইউমফু তাকে ধরার জন্য পালাতে থাকে। জিনফিং আবার বলতে থাকে এখানে রাজা ঝ্যাংকে যে তার মায়ের কাছে বিভিন্ন পথ ছিল সমস্ত সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য। আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হতে থাকে যে বড় একটা বাঁশের ডান্ডা নিয়ে জিনফিং একটা মোড়ের চাকের মধ্যে খোঁচানোর চেষ্টা করছে। চাকটাকে সে মাটিতেও ফেলে দেয় এবং তার মধ্যে থেকে ভ্রমর শয়ে শয়ে বেরিয়ে আসতে থাকে। ভয় পেয়ে জিনফিং পালাতে থাকে এবং তার মায়ের কাছে গিয়ে বলে তাকে ভ্রমর তাড়া করেছে। ওর কাছে জিনফিং ছুটে সেই কথা বললেই ইউমফু পড়ে থাকা গোবর নিয়ে জিনফিং এর মুখে লাগিয়ে দেয় এবং তারপরই ভ্রমরগুলো জিনফিং এর পেছন ছেড়ে দিয়ে ইউমফুর পেছনে পড়ে যায়। জিনফিং জানতে চায় তার মায়ের থেকে যে সেই কাজটা কি করলো। উত্তরে তার মা দৌড়তে দৌড়তে বলতে থাকে যে বিকর্ষণ তৈরি করেছে। ভ্রমররা ডাইভার্ট হয়ে ইউমফুর পেছনে পড়ে গেছে। ওর জিনফিং আবার বলে রাজা ঝ্যাংকে যে তার মা খুবই পিকি মহিলা ছিল। তাকে আবার দেখাতে থাকে যে একজন মহিলা যে ঘটক হয়েছে বিভিন্ন পরিবারের ছেলেদের ছবি এবং পরিচয়পত্র এনেছে ইউমফুর কাছে।
আছে তার জিনফেং এর সাথে বিয়ে দেওয়ার জন্য। ঘটক মহিলা বিভিন্ন পরিবারের ছেলেদের দেখাচ্ছে তাদের পৃষ্ঠভূমি, রূপ, রং এবং ব্যবহার এবং আয় ব্যয় যাবতীয় বলে। কিন্তু সবশেষে ম্যাডাম মিংফু বলে যে সবই ভালো, কিন্তু এখনো তার জামাই হওয়ার জন্য এখনো তাদের মধ্যে কমতি আছে। এই কথাগুলো বাইরে বসে বসে তার মায়ের আর সেই ঘটক মহিলা সব শুনতে থাকে। জিনফিং রাজা ঝ্যাংকে বলতে থাকে যে সে তো তার মায়ের গল্পগুলো বললো, এখানে তার মাকে কতটা ভয়ানক মনে হয়েছে তাই না? তোরে রাজা ঝ্যাং বলে তার কখনোই মনে হয়নি যে জিনফিং তার মাকে ভয় পায়। সে তার মায়ের নামে কোনো কুৎসা রটাচ্ছে, তাকে তো মনে হচ্ছে সে তার মাকে কতটা ভালোবাসে সেই বিষয়ে বলছে। জিনফিং বলে যে কুৎসা রটানোর কথা তো সে একবারও বলেনি, সে ভয়ানক এই জন্য বলেছে কারণ তার মা তাকে ভীষণ ভালোবাসে। পরই রাজা ঝ্যাং চুপ করে গেলে জিনফিং বলতে থাকে সে তার মা লি কনসার্টের বিষয়ে ভাবছে নিশ্চয়ই। জিনফিং জানতে চায় ঝ্যাংয়ের থেকে যে তার মায়ের বিষয়ে কি তার কিছু মনে আছে। উত্তরে রাজা ঝ্যাং বলে না, তার কিছু মনে নেই। জিনফিং তখন রাজা ঝ্যাংকে বলে তাহলে তার মায়ের সাথে সে দেখা কেন করাচ্ছেন? ঝ্যাং বলে জিনফিং কি তার সাথে মজা করছে? তার মা নেই, সে তো খুব ভালো মতো যায়। তোরে জিনফিং বলে যখন বিষয়টা মায়েদের হয় তখন সে কখনোই মজা করে না। আসলে এখানে সে বলতে চেয়েছে যে তার মায়ের নিশ্চয়ই কোনো প্রিয় জায়গায় আছে এই রাজমহলে, সেই জায়গায় তার সাথে দেখা করতে চাইছে রানী জিনফিং। রাজা ঝ্যাং এর মা তো এখন রানী জিনফিং এরও মা। মানে রাজা ঝ্যাং তার নিজের কক্ষ জুয়ানচেন হলে রানীকে নিয়ে আসে এবং সেই সিক্রেট রুমের দরজার সামনে এনে দাঁড় করায় এবং রানী বলে সত্যি সিক্রেট রুম আছে জুয়ানচেন হলে, সে জানতোই না। সিক্রেট রুমে প্রবেশ করেই রাজা ঝ্যাং রানী জিনফিংকে জানিয়ে দেয় যে এই বিষয়ে অনেক গুজব আছে যে জুয়ানচেন হলে বহু গুপ্ত রুম আছে। তো এখানে রানী জিনফিংকে রাজা ঝ্যাং এনেছে এটাই একমাত্র পথ গুপ্ত রুমের। এগুলো সব চোখের ভ্রম। দিকে দেখায় রাজা ঝ্যাং রানী জিনফিংকে নিয়ে মানিউ টাওয়ারে এসেছে। ঠিক সেই জায়গার বিশেষত্ব জানতে চাইলে উত্তরে রাজা ঝ্যাং বলে এই জায়গাটায় তার বাবা বলেছিল তার মা তারা দেখার জন্য আসতো। জিনফিং তারপর রাজা ঝ্যাং এর হাত দিয়ে রেলিং এ রেখে বলে যে তার মায়ের প্রেজেন্স ফিল করতে। মা এখানে এসে যখন আকাশে তারা দেখতো নিশ্চয়ই রেলিং গুলোয় হাত দিয়েছে। এখান থেকে রাজা ঝ্যাংও তার মায়ের প্রেজেন্স ফিল করতে পারে। রাজা ঝ্যাংও রানীর জিনফিং এর কথা মতো সেই কাজই করে। পর জিনফিং রাজা ঝ্যাং এর থেকে জানতে চায় যে সে কোন সময় জন্মগ্রহণ করেছিল, দিনের আর রাতে। উত্তরে রাজা ঝ্যাং জানায় যে দিনের বেলা। জিনফিং তখন আকাশের দিকে তাকিয়ে বলে যে সব থেকে বেশি জলজল করছে যেই তারাটা শুক্র গ্রহ। রাজা ঝ্যাং একদিন সেটা হয়ে যাবে কারণ বলেছিল তার জিয়ানপা গ্রামের সমস্ত বয়োজ্যেষ্ঠ লোকেরা মায়ের বাচ্চারা দিনের বেলা জন্মায় তারা শুক্র গ্রহ হয়ে যায়। সন্তানদের মা বাবারা তাদের কখনোই ছেড়ে যায় না, বরং আকাশে গিয়ে তারা হয়ে তাদের অনেক ওপর থেকে তাদের উপর দৃষ্টি দিয়ে রাখে। রাজা ঝ্যাং জিনফিং এর থেকে জানতে চাই কথাগুলো কি সত্যি। উত্তরে জিনফিং জানায় যতক্ষণ রাজা ঝ্যাং বিষয়টা মানবে ততক্ষণই সত্যি। জিনফিং আবার রাজা ঝ্যাংকে বলে যে মায়েদের বিষয়ে জানতে চাইছিল রাজা ঝ্যাং জিনফিং এর থেকে। এখানে জিনফিং বলতে চায় যে রাজা ঝ্যাং এর মাকে সে নিশ্চয়ই দেখেনি, কিন্তু এটুকু জানে যে তার মা ভীষণ ভালো মানুষ। রাজা ঝ্যাং জিনফিংকে জিজ্ঞেস করে যে সেই বিষয়ে কি করে বলতে পারে দৃঢ়ভাবে। তো জিনফিং জানায় যে সন্তানরা খারাপ হতে পারে বা মানুষ খারাপ হতে পারে, কিন্তু মা বাবা কখনোই খারাপ হয় না। পরে জিনফিং জানতে চায় যে সকালে চিত্রশিল্পী কি সঠিকভাবে পেন্টিং তৈরি করে দিয়েছে। উত্তরে ঝাং জানায় হ্যাঁ, সে চাইলে রানীর কক্ষেও সে পাঠিয়ে দিতে পারে। ঝ্যাং জিনফিং এর থেকে জানতে চায় সে এত কষ্ট করে পেন্টিং কেন তৈরি করতে বলে। উত্তরে জিনফিং জানায় যে জন্মদিন আছে তার মায়ের, তার জন্য প্রধানমন্ত্রী লিউসি অর্থাৎ তার বাবার বাড়িতে সেলিব্রেশন চলবে, তারা ইনভাইটেড, তাই গিয়ে তার মাকে গিফটটা সে দিতে চায় বিশেষভাবে। দেখায় প্রধানমন্ত্রী লিউসি আর রাজকীয় চিকিৎসক ইউচ্যাং দুজনে কথাবার্তা বলছে। সে এখানে ইউচ্যাং এর থেকে গুপ্ত কক্ষ আর সেই পথ কোথায় যায় এই বিষয়ে জানতে চাইলে জানিয়ে দেয় এখানে ইউচ্যাং গুপ্ত কক্ষর পথ সে বারবার চেক করেছে, সেটা মানিউ টাওয়ারের দিকে যায়। ইউচ্যাং এখানে সেই টাওয়ারের বিশেষত্ব জানতে প্রধানমন্ত্রী লিউসি বলতে শুরু করে যে রাজা ঝ্যাং এর মা কনসার্ট লিকে ভীষণ ভালোবাসতো স্বর্গীয় মৃত সম্রাট। সে রাজমহলের দক্ষিণ দিকে সেই মানিউ টাওয়ার বানিয়েছিল যেখান থেকে রানী চাঁদ আর তারা দেখতে পারবে। নিজের ঘর থেকে একটা সিক্রেট রুমও বানিয়েছিল যেখান থেকে গিয়ে সে রানীর সাথে লুকিয়ে দেখা করতে পারবে। লিউসি বলে সে ভাবতে পারেনি যে মৃত সম্রাট এতটা রোমান্টিক হবে। সে এখানে জানতে চাই ইউচ্যাং এর থেকে যে সেখানে কি সে কিয়ানহুয়া ফু ফর্মুলা পেয়েছে। তোরে রাজকীয় চিকিৎসক ইউচ্যাং জানায় যে না, সেখানেও সে কোনো সূত্র খুঁজে পায়নি। ইউচ্যাং বলে লিউসিকে তাহলে কি এখানে সে তাকে বিশ্বাস করছে না। উত্তরে লিউসি জানায় যে প্রথম থেকেই কোনোভাবে এইসব বিষয়ে ভরসা করেনি সে ইউচ্যাং। ইউচ্যাং হেসে বলে লিউসির ব্যাপারে যে তার কাছে বিষয়টা সেমই, সেও কখনো বিশ্বাস করে না স্করপিয়ন লিউসিকে। লিউসি বলে এখানে ইউচ্যাংকে যে তাড়াতাড়ি তাদের ফর্মুলা খুঁজে বের করতেই হবে। সবাই প্রথম থেকেই জানতো যে কনসার্ট লি অর্থাৎ রাজা ঝ্যাং এর মায়ের কাছে সেই কিয়ানহুয়া ফর্মুলা ছিল, তো তার মৃত্যুর পর থেকে সেই সূত্র কোথায় গেছে কেউ জানে না। এখানে লিউসিকে বলতে থাকে যে এটা সত্যি কথা, এই বিষয়টা সিদ্ধ করে দিয়েছে যে রাজা ঝ্যাং এর কাছে কোনোভাবেই ফর্মুলা নেই। এখানে এসে বলতে চাইছে জিনফিংকে তো তাদের প্ল্যান থেকে সে সরাতেই পারে। সে বলে এখনো সেই সময় আসেনি আর সেটা ভুল
ভুলে যেতে না ইউচ্যাংকে যে গেমের সমস্ত নিয়ম সমস্ত ঠিক কর। প্রধানমন্ত্রী লিউশি এখানে বলতে থাকে লিউশিকে যে সে এখানে জিনফিং এর সেফটি চাইছে। জিনফিং এখানে ইউচ্যাং এর জন্যই সে মহলে গেছে। তৃতীয় কোনো ব্যক্তি এইসবের মধ্যে জড়িয়ে আছে তা সে জানে না তাদের অ্যাকশন কি হতে পারে, তারা সেই ফর্মুলা নিয়ে বিশেষভাবে কি করতে চাইছে। লিউশি বলে ইউচ্যাংকে যে সে এখানে খুব বেশি ভাবছে। ইউচ্যাং বলে লিউশিকে যে সে তার মেয়েকে রানী হতে দেখতে চাইছে, তাই তো আছে। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর ইউচ্যাং যখন একটা মহল বানাবে সেখানে জিনফিংকে তার রানী বানিয়ে রাখবে। লিউশি বলে যে তার মেয়ে অলরেডি রানী, সে তার জন্য কেন অপেক্ষা করবে তাকে রানী বানানো। চ্যাং বলে যে রাজা ঝ্যাং আর তার মধ্যে পার্থক্য আছে, তাদের দুজনের রানী হওয়া জিনফিং এর কাছে একই হতে পারে না। সে এখানে তখনই তার গেম দেখে বলে যে সে জিতে গেছে। চ্যাং বলে লিউশিকে যে সে খুবই একটা ইভিল মানুষ, মানে লিউশি কি করে চাইতে পারে যে জিনফিং এর ক্ষতি হোক। তখনই সেখানে দরজা খুলে উপস্থিত হয়ে যায় ম্যাডাম ইউংফু। এসে প্রথমেই তাদের গেমের বোর্ড নষ্ট করে দেয়। ওরই গম্ভীর মুখ করে সে দাঁড়িয়ে পড়ে। তো এখানে রেগে বলতে থাকে ইউচ্যাংকে যে সে কি কথা বলেছে তাকে আবার চ্যাং বলতে থাকে যে সে বলছিল যে লিউশি খুব খারাপ মানুষ, সে একটা বিছে, এখানে তার মেয়ের ক্ষতি হয়ে যাক এরকম কিছু চায়। তো এখানে রেগে রেগে বলতে থাকে তার সাহস কি করে হলে এভাবে কথা বলার। এখানে ভাবতে থাকে ইউচ্যাং যে কথাগুলো লিউশিকে বলছে ম্যাডাম ইউংফু, কিন্তু ইউংফু ঘুরেই এখানে তাকিয়ে ইউচ্যাং এর দিকে বলতে থাকে তার মতো খারাপ লোক সে দেখেনি, দুনিয়ার সব থেকে খারাপ মানুষ একটা বিছে, কিন্তু এরকম আরো কোনোভাবেই লাগাতে পারে না ইউচ্যাং লিউশির ওপর যে সে একজন খারাপ বাবা। মানে খুব ভালোভাবে ইউংফু জানে যে তার মেয়ের ক্ষতি সে কখনোই হতে দেবে না। ইউংফু রেগে বলতে থাকে ইউচ্যাংকে যে সৌভাগ্য ওর সাথে, যে ভালোই হয়েছে যে ইউচ্যাং এর সাথে সে তার মেয়ে জিনফিং এর কখনোই বিয়ে দেয়নি। ইউংফু রেগে ইউচ্যাংকে বলে যে এখান থেকে চলে যেতে, এখন চেসের গেমও শেষ হয়ে গেছে, সে উল্টে দিয়েছে সবকিছু। চ্যাং ভয় বলে সে চলে যাচ্ছে, সে যেতে থাকলে ইউংফু তাকে আবার থামায়। ইউংফু এখানে চলে যেতে থাকা ইউচ্যাংকে থামিয়ে তার কান ধরে বলতে থাকে আর যেন দ্বিতীয়বার সাহস না করে সে লিউশিকে বিছে লিউশি বলে। পুরো পৃথিবীতে একমাত্র ইউংফুরই এই রাইটটা আছে তাকে বিছে লিউশি বলা। দ্বিতীয়বার সে এরকম কোনো সাহস করলে সে তাকে খুব খারাপভাবে দেখে নেবে। চ্যাং তারপর ভয় পেয়ে সেখান থেকে সরি বলে চলে যায়। পর দেখায় যে স্করপিয়ন লিউশি গেমের সমস্ত গুটি গোছাচ্ছে। উনি ইউংফু তেরে আসে তার দিকে, এসে আবার তারও কান টেনে ধরে। ইউংফু বলতে থাকে লিউশিকে যে সে তাকে মিথ্যে কথা বলেছে, যে সে ব্যস্ত ছিল কাজে আর এখানে সেই গেম খেলে যাচ্ছে ইউচ্যাং এর সাথে। সবসময় তাকে এরকম মিথ্যে কথা বলে, তাকে অন্ধকারে রাখি বলে সে কেঁদে কেঁদে সেখান থেকে চলে যায়। তার পেছনে লিউশিও তার পেছনে ছোটে। এদিকে দেখায় জিয়ানলু হলে অর্থাৎ নিজের কক্ষে রানী জিনফিং সেই তৈরি করা পেন্টিং দেখছে। জানতে চাইছে এই ছবিটা কি সে তার মাকে জন্মদিনে উপহার দেবে। তোরে জুনফেং জানায় যে আজকে তার মায়ের জন্মদিন, তাহলে আজকেই তাকে এই জিনিসটা দিতেই হবে। উনি সেখানে রাজা ঝ্যাং চলে আসে আর তার মায়ের জন্য কিছু উপহার নিয়ে আসে। সোয়ানকে বলে এক এক করে সেই উপহারগুলোর বিষয় বলতে। জিনফিং কথাগুলো শুনেও ভীষণ খুশি হয়ে যায়। এদিকে দেখায় লিউশির বাড়িতে রাজা ঝ্যাং আর রানী জিনফিং উপস্থিত হয়েছে। সে তাদের দুজনকে দেখে বলতে থাকে যে সমস্ত আয়োজন তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ বাদে সে তাদের দুজনকে নিমন্ত্রণ দিতেও যাচ্ছিল, ভালো হয়েছে তারা আগে চলে এসেছে। ফেং বলে যে খুব ভালো মতো জানে তার বাবা মিথ্যে কথা বলছে। ঝ্যাং এখানে লিউশিকে বলে যে সে কিছুদিন ধরে সবাই আসছিল না, এই বিষয়ে ভাবছিল রাজা ঝ্যাং, কিন্তু এখন বুঝতে পেরেছে যে সে তার স্ত্রীর দিনের জন্য আয়োজন করছিল এই বিষয়ে সে খুবই বিচারশীল, তার খুব ভালো লেগেছে। লিউশি বলে রাজা ঝ্যাংয়ের যতক্ষণ আপত্তি হচ্ছে না যে সবাই উপস্থিত থাকছে না লিউশি, ততক্ষণ তারও কোনো সমস্যা নেই। ঝ্যাং জানায় সে এরকম কিছুই ভাবেনি, লিউশি যখন চায় সে ফিরে আসতেই পারে সবার। ঝ্যাং বলে লিউশিকে যে সে শুনেছে লিউশির কাছে একটা জেট চেস আছে, খুব চাইবে যে লিউশি যেন তার সাথে সেই গেম খেলে। জানিয়ে দেয় না সে আর কোনোভাবেই চেস খেলবে না। এদিকে দেখায় লিউশির ঘরের মধ্যে সবাই এলে ফেং দৌড়ে তার মাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু জিনফিং এর মা ইউংফু দৌড়ে এসে তার জামাইকে জড়িয়ে ধরে। ঝ্যাং আর ইউংফু দুজনের কুশল বিনিময় করে। ঝ্যাং বলে যে সে শুনেছে ম্যাডাম ইউংফু নাকি এখন নতুন নতুন প্রসাধনী ব্যবহার করছে আর এর জন্য তাকে দেখতে আরো ভীষণ সুন্দরও লাগছে। জিনফিং এর এখানে একটু খারাপ লাগে, সে বলতে থাকে তার মা এখন বেশি খরচা করছে প্রসাধনীর উপর, তাই তাকে বেশি দেখতে সুন্দর লাগছে। পরে রাজা ঝ্যাং এর সাথে আনা সেই সমস্ত গিফট ইউংফু দেখতে পায়, জিজ্ঞেস করে এগুলো কিসের জন্য। উত্তরে জিনফিং জানায় তার মায়ের জন্মদিনের জন্য সেইগুলো এনেছে, মায়ের এগুলো উপহার। তারপর ইউংফু চিত্রশিল্পীর তৈরি সেই পেন্টিং দেখে ভীষণ খুশি হয়। মানে রাজা ঝ্যাং এর প্রশংসা করতে থাকলে জিনফিং বলে এটা সে এনেছে। ফুম বলে যে সে আর তার স্বামী এখন এক, বিষয়টা একই হলো। ইউংফু থেমে হঠাৎই জিনফিংকে বলতে থাকে যে সে তার বাবার জন্য কোনো গিফট কেন আনেনি। উত্তরে জিনফিং বলে সে তার বাবাকে কেন গিফট দিতে যাবে। তোরে ইউংফু বলে যে বায়ুর মা বলেছে তাকে দুজন স্ত্রীর সাথেই লিউশিকে সমান আচরণ করতে, ইকুয়ালি ট্রিট করতে। এখানে জিনফিংকে সমান ব্যবহার করতে হবে তার মা বাবার সাথে। এরপর জিনফিং নিজের পকেট থেকে বার করে খুব ছোট একটা কিছু জিনিস লিউশিকে উপহার দেয়। এখন ইউংফু বলে যে তার এখন ভীষণ ভালো লাগছে, তাদের মেয়ের জন্মদিন তারা একসাথে পালন করছে। হঠাৎই এখানে চমকে জিজ্ঞেস করে যে আজকে কি জিনফিং এর জন্মদিন। তোরে জিনফিং মাথা নাড়িয়ে বলে হ্যাঁ আজকে তার জন্মদিন। এদিকে দেখায় জ্যোতির্বিদ বৈধশালার মধ্যে প্রিন্স লংহিউ অর্থাৎ এমপ্রেস ডাওগারের দেওর অপেক্ষা করছে
তার নির্দেশের জন্য। উনি সেখানে এমপ্রেস ডাওগারের একজন অ্যাটেন্ডার এসে একটা কাগজের মতো জিনিস দেয়, যার মধ্যে অনেক জিনিসপত্র লেখা আছে। উত্তরে জানতে চায় লংকিউ সেই অ্যাটেন্ডারের থেকে কি বলেছে এমপ্রেস ডাওগার তাকে জানাতে। অ্যাটেন্ডার জানে এমপ্রেস ডাওগারের নির্দেশ দিয়ে পাঠিয়েছে যে প্রিন্স লংকিউকে প্রত্যেকটা শব্দ ঠিকভাবে উচ্চারণ করে যেতে একটাও যেন সে ছেড়ে না দেয়। লংকিউ জানে সে অ্যাটেন্ডারকে এমপ্রেস ডাওগারকে গিয়ে কথাটা জানিয়ে দিতে, সে যদি অর্ধেকও কোনো শব্দ ছেড়ে দেয় তাহলে সে সেখানে জ্যোতির্বিদ বৈধশালা ধ্বংস করে দিতে পারে। কারণ এখানে তার দেওয়ার খুব ভালো মতো জানে সে একজন খুবই সাহসী মহিলা। দেখায় লিউসির বাড়িতে রাজা ঝ্যাং আর জিনফিং হাঁটাহাঁটি করছে। ঝ্যাং জিনফিং এর থেকে জানতে চাইছে যে সে তার নিজের জন্মদিনে তার মাকে কেন উপহার দিল। তোরে জিনফিং জানায় সে যেদিন জন্মগ্রহণ করেছিল প্রতিটা মায়ের মতো তার মায়েরও খুব বেদনা হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। কৃতজ্ঞতা দেখানোর সর্বোত্তম উপায় হচ্ছে উপহার দেওয়া। এভাবেই সে তার মায়ের প্রতি ব্যক্ত করতে চায় যে সে কতটা কৃতজ্ঞ। ঝ্যাং বলে হ্যাঁ সে বুঝেছে, একদম ঠিক আছে বিষয়টা, কিন্তু রাজমহলেও একটা নিয়ম আছে যে জন্মদিনের দিন যে ব্যক্তির জন্মদিন সে অনেক ভালো উপহার পেতে পারে। জিনফিং তখন রাজা ঝ্যাং এর থেকে তার উপহার চেয়ে বসে। দিকে দেখায় রাজা ঝ্যাং আবার জিনফিংকে সেই মার্নিং টাওয়ারে নিয়ে গেছে। জিনফিং এখানে তখনও তার থেকে গিফট চাইছে। রাজা ঝ্যাং তখনই আকাশ থেকে নেওয়ার ভঙ্গিমা করে হাত বাড়ি জিনফিং এর সামনে খুব সুন্দর একটা লকেট রাখে। পরে বলে জিনফিংকে যে এটা তার জন্মদিনের উপহার। জিনফিং এর গলায় পরিয়ে দিতে দিতে বলে যে এটা তার মা কনসার্ট লি তাকে দিয়েছিল। জিনফিং জানতে চায় তাহলে সেই উপহারটা সে তাকে কেন দিয়ে দিচ্ছে। উত্তরে রাজা ঝ্যাং জানায় যে মা বাবার প্রতিনিধিত্ব করে তারা আর শুক্র গ্রহ, সে তো তাকে জানিয়েছিল। এই তারাটা রাজা ঝ্যাং এর প্রতিনিধিত্ব করবে রানী জিনফিং এর প্রতি, এটা তার উপযুক্ত মনে হয়েছে রানী জিনফিং এর জন্য, তাই সে দিচ্ছে। এদিকে দেখায় প্রিন্স লংকিউ অর্থাৎ জ্যোতির্বিদ বৈধশালা থেকে সে এসে একটা প্রসারণ করা শুরু করেছে। এটা এমপ্রেস ডাওগার তাকে পাঠিয়েছিল নির্দেশ দিয়ে। সেই প্রসারণে বলতে শুরু করছে যে কনসার্ট লির বিষয়ে এই প্রসারণ একটা উইল দিয়ে গিয়েছিল তার ছেলে ঝ্যাং এর বিষয়, সেই বিষয়ে প্রসারণে ছিল কনসার্ট লি বলেছে সে যখন প্রথমবার মা হয়েছিল অর্থাৎ রাজা ঝ্যাং যেদিন জন্মেছিল সে কেঁদে ফেলেছিল। প্রথমে তাকে কোলে তুলে সে ভীষণ ছোট ছিল এবং তাকে দেখে খুবই আবেগপ্লুত হয়ে গেছিল। সে ভবিষ্যতের জন্য রাজা ঝ্যাংকে লিখে গেছিল যে এখন হয়তো তার বয়স 10 বছর হয়ে গেছে, এখন থেকে সে পড়াশোনা করতে শুরু করবে ইম্পেরিয়াল একাডেমিতে। তো পড়াশোনার জিনিসটা বাকি কার্যক্রমগুলো তার জন্য খুবই কঠিন হতে পারে, কিন্তু সে যেন কখনোই গিভ আপ না করে। যদি নিজেকে প্রস্তুত করতে থাকে তাহলে সবাই তার প্রশংসাও করবে। এখানে ঠিক যে সে রাজপরিবারের ছেলে, একজন রাজকুমার, সে কখনো কখনো সে দুঃখ অনুভব করতে পারে। যাই সমস্যা হবে বা দুঃখ হবে, তার মা যদি তার কাছে না থাকে সেই বিষয়ে সে তার বাবার সাথে কথা বলতে পারে। এখানে এমপ্রেস ডাওগারের সাথেও তার দুঃখ বা যাবতীয় সমস্যা নিয়ে কথা বলতে পারে, সে তাকে ভীষণ ভালোবাসে। কনসার্ট লিও জানে, লি লিখে গেছে যে তার রাজা ঝ্যাং এর বিষয় অর্থাৎ তার ছেলের বিষয় প্রত্যেকটা মা একই হয়, কিন্তু বিভিন্ন পথ দিয়ে সে তার বাচ্চার কাছে তার ভালোবাসা পৌঁছে দিতে চায়। সে এটাও জানে যে মানুষের মন অপ্রত্যাশিত হয় ও কখনো সন্তান সন্ততিদের প্রতি তাদের মা বাবার বা তার মায়েদের ভালোবাসা কখনোই পাল্টে যায় না। কথাগুলো নিজেদের কক্ষে বসে রানী জিনফিং, রাজা ঝ্যাং এবং এমপ্রেস ডাওগার সবাই শোনে। এমপ্রেস ডাওগার এখানে কনসার্ট লি অর্থাৎ রাজা ঝ্যাং এর মায়ের একটা রুমাল নিয়ে মধ্যে হাত বোলাতে বোলাতে তাকে ভেবে কথা বলতে থাকে। এমপ্রেস ডাওগার কনসার্ট লিকে মনে করে বলতে থাকে মরে যাওয়ার আগে কনসার্ট লি তাকে দায়িত্ব দিয়ে গেছিল তার ছেলের। এটাও বলে গেছিল যে তার ছেলে সবসময় এমপ্রেস ডাওগারের ছেলে থাকবে। যদিও তারা একে অপরকে পছন্দ করতো না, সেটা সবসময় আলাদা ব্যাপার ছিল। এদিকে দেখায় রাজা ঝ্যাং মায়ুং টাওয়ারে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তার মায়ের কথা মনে করতে থাকছে। এদিকে দেখায় জিনফিং এর মা ইউংফু তার সেই চিত্র পেয়েছিল, তার মেয়ে আর জামাইয়ের সেই চিত্র দেখে তার মেয়ের মুখের উপর হাত বোলাচ্ছে। কনসার্ট ডাওগার এখানে তার ছেলে চোংকে খাইয়ে দিচ্ছে নিজে হাত। আর এমপ্রেস ডাওগার কনসার্ট লি সেই রুমাল ধরে তখনও তার কথা ভেবে যাচ্ছে আর ঝ্যাংয়ের কথাও ভাবছে। এদিকে দেখায় যে পরের দিন একটা উৎসবের আয়োজনের কথা বলা হচ্ছে। সংস্কার মন্ত্রণালয়ের একজন আধিকারিক এসে কোন টাইমে কি কি জিনিসপত্র হবে আর কে কিভাবে কি কি কাজ করবে সমস্ত বিষয় বলছে। আধিকারিক জানায় যে সংস্কৃত মন্ত্রণালয় অন্য কারোর যদি কোনো অনুরোধ থাকে সেই ব্যবস্থাও করতে পারে। এখানে এক্সাইটেড হয়ে বলতে চায় সে এইটায় পার্টিসিপেট করতে চায় না। রাজা ঝ্যাং তাকে ইশারা করলে সে আবার বসে পড়ে থেমে। আধিকারিক চলে গেলে জিনফিং বলে সেই তো বললো যে অনুরোধ থাকলে বলতে পারে। ডাওগার বলে যে সবার জন্য যেন সে সমস্যা না তৈরি করে। জিনফিং এর পছন্দ মতো জিনিসপত্র হতে পারে। জিনফিং কি জানতে চাইলে এমপ্রেস ডাওগার জানায় খুব সুন্দর করে রাষ্ট্রীয় সমারোহের জন্য জায়গাগুলো সাজানো হবে। বলে এটা আর এমন কি ব্যাপার তার ভালো লাগছে না। স্যার ডাওগার জানায় সমস্ত আধিকারিক তাদের সাথে দেখা করতে আসবে, বিষয়টা ভীষণই প্রভাবশালী আর সুন্দর হবে, সুন্দর করে বড় করে আয়োজন করা হবে। বলে বিষয়টা প্রচন্ড ক্রাউড হবে, খুব শোরগোল হবে, তার ভালো লাগছে না। ঝ্যাং এখানে জিনফিংকে জানায় তার পছন্দের অনেক খাবার দাবার হবে। তখনই জিনফিং স্বর পাল্টে বলে তার এখানে পার্টিসিপেট করতে কোনো অসুবিধা নেই। পরে সেখানে প্রিন্স লংইউ উপস্থিত হয়ে যায়, তার হাতে একটা বাক্স দেখিয়ে বলে যে তারা বিশেষ বিষয়টা ভুলে যাচ্ছে। পরে এই বাক্স খুলে সে ট্যারো রিডিং কার্ডের মতো
কিছু কার্ড বের করে। ফেং জানতে চাইলে এখানে লংইউ বলে এগুলোকে লংইউ টাওয়ার কার্ড বলতে পারে। সে ভবিষ্যতের বিষয়ে বলার জন্য সেই কার্ডগুলো আবিষ্কার করেছে। প্রিন্স ডগার, কনসার্ট ডগার, রাজা ঝ্যাং কারোরই কোনো ইন্টারেস্ট থাকে না সেই কার্ডের বিষয়। তো এখানে তবুও প্রিন্স লংইউ ইনসিস্ট করলে প্রিন্স ডগার একটা কার্ড বের করে। লংইউ এখানে ভবিষ্যৎবাণী করে যে রানীকে ঘরেই থাকতে স্ত্রীর সমারোহের দিন, নহলে সে এদিক ওদিক চলতে থাকলে হাত পা ভাঙার চান্সেস আছে। প্রিন্স ডগার এখানে রেগে বলতে থাকে তার দেওরকে, সে জানে কেন তার ভেঙে যেতে পারে মন। তার দেওরের মুখে এরকম নেগেটিভ কথাবার্তা শুনে তার মন ভেঙে যেতে পারে, বা তো এখানে কোনো বড় ব্যাপারই হচ্ছে না। তো সেখান থেকে এমপ্রেস ডগার আর কনসার্ট ডগার বিদায় নিয়ে চলে যায়। তো রাজা ঝ্যাংকে প্রিন্স লংইউ বলে একটা কার্ড বার করতে, রাজা ঝ্যাং একটা কার্ড বার করে দিলে প্রিন্স লংইউ ওখানে ভবিষ্যৎবাণী করে রাজা ঝ্যাং বিভিন্ন ভিলেনের দ্বারা ঘিরে, তাকে এখানে যা পদক্ষেপ নিতে হবে ভেবেচিন্তে নিতে হবে এবং ভীষণ সামনে থাকতে হবে। রাজা ঝ্যাংও কথাটা শুনে কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।